229 দিন হতে চলল দেশে করোনা সংক্রমণের। 3,80,000 ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এই নিয়ে রয়েছে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনও নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মনে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকিরুল ইসলাম। ডাক্তার জাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডক্টর জাকিরুল ইসলাম, আমি শুরু করতে চাই যে সমস্যাটি নিয়ে, সেটি হচ্ছে যে সিজন চেঞ্জের সাথে সাথে তো ঘরে ঘরে এমনিতেও ফ্লু হচ্ছে, সেই সাথে করোনা মহামারীর সংকটও চলছে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি না যে কমন ফ্লু ওর করোনা ফ্লু হচ্ছে আমাদের। সেই বিষয়ে আজকের আলোচনা আমি শুরু করতে চাই। শুরুতে জানতে চাইব রাইনাইটিস বা অ্যালার্জির যে সমস্যা তাদের আসলে উপসর্গগুলো কেমন হয়, এবং এই রাইনাইটিসের চিকিৎসা কি, মেডিসিন হিসেবে কি কি খাওয়া যায় এবং কি কি অ্যাভয়েড করা উচিত? আচ্ছা, খুবই কমন একটা প্রশ্ন, অত্যন্ত কমন প্রশ্ন, এবং আমাদের সবারই রাইনাইটিস হয়েই থাকে সাধারণত। বিশেষ করে যাদের অ্যালার্জি জনিত সমস্যা থাকে তাদের তো এই রাইনাইটিস একটা কমন প্রবলেম, এবং শীতকালে অর্থাৎ সিজন চেঞ্জের সাথে সাথে এই প্রবলেমটা ব্যাপক হারে দেখা যায়। তো রাইনাইটিসে যে প্রবলেমটা হয় সেটা হলো যে একটু হালকা নাকে পানি আসা, একটু হালকা মাথা ব্যথা থাকতে পারে, মাথার বিশেষ করে সামনের দিকটাতে, কপাল এবং কপালের আশেপাশে এদিকে একটু ব্যথা থাকতে পারে, আর হালকা জ্বর অনেক সময় থাকে, আবার অনেক সময় নাও থাকতে পারে। শুধু একটু নাক দিয়ে পানি পড়ে, এবং পানি একদমই পরিষ্কার পানি। এটাই হচ্ছে রাইনাইটিসের মূল লক্ষণ। অনেক ক্ষেত্রে রাইনাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম থাকে, যেমন কারো একটু হালকা গলা ব্যথা থাকতে পারে, গলার মধ্যে একটু খুসখুসে ভাব পরিলক্ষিত হতে পারে, হালকা একটু কাশিও হতে পারে। কারণ রাইনাইটিসের যে সিক্রেশন, অর্থাৎ নাক দিয়ে যে পানি পড়াটা, এই পানিটা সামনের দিকে যে রকম আসে, এটা নাকের পিছনের ছিদ্র দিয়ে কিন্তু পিছনেও যেতে পারে। সেই ক্ষেত্রে একটু হালকা কাশি, ইরিটেশন হয়ে একটু কাশি হতে পারে। আর এটা খুবই সিম্পল একটা অসুখ, যেটা খুব কমনলি হয় এবং একজনের থেকে আরেকজনের ট্রান্সমিটও হয়। এটা ভাইরাস জনিত একটা রোগ। আর এটা চিকিৎসার ব্যাপারে কিছুই না, সিম্পটোমেটিক চিকিৎসা। আমরা উপসর্গ যেগুলো থাকে শুধু সেই উপসর্গগুলোর চিকিৎসায় দিয়ে থাকি। যেমন যদি একটু ব্যথা থাকে তাহলে একটু প্যারাসিটামল ট্যাবলেটটা 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। হালকা একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রতিদিন একবার করে খেলে 3-4 দিন 5 দিন পর্যন্ত খেলেই মোটামুটি এটা ভালো হয়ে যায়। হালকা একটু গরম পানি দিয়ে একটু গার্গলিং করা, এটুকু করলে, আর ধুলাবালি থেকে একটু দূরে থাকা, অ্যাভয়েড করে চলা, ঠান্ডাটাকে অ্যাভয়েড করে চলা, এইটুকু প্রাইমারি যে ম্যানেজমেন্ট আছে এগুলো যদি আমরা কেয়ারফুলি একটু মেনে চলি, তাহলেই এই রাইনাইটিস থেকে আমরা অনায়াসেই মুক্তি পেতে পারি। জি, ধন্যবাদ। আরো কিছু তো ফ্লু আছে, কমন ফ্লু, সেগুলো নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি নাসির মিরপুর পল্লবী থেকে বলছি। জি, বলুন। জি, আমার গত শনিবার থেকে গলা ব্যথা এবং নাক বন্ধ, নাকে সর্দি আছে, পানি আছে। আজকে সকাল থেকে আমার সমস্ত শরীরটা একটু একটু ব্যথা করছে এবং দুপুর থেকে হালকা জ্বর আসছে। আমি এখন একটা প্যারাসিটামল খেয়েছি, আর কালকে রাত্রে একটা রুপার 10 খেয়েছিলাম। আচ্ছা, আপনার বয়স বলবেন এবং আপনার অন্য কোনো হেলথ ইস্যুস আছে কিনা, ডায়াবেটিস বা হাইপারটেনশন, সেটা জানাবেন। জি, আমার বয়স 50, আর আমার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা নেই। তো আমার নাকের সমস্যা আগে থেকে আছে, তো ঠান্ডা লাগলেই নাকটা বন্ধ হয়ে যায়, নাকের ছিদ্র ওখানে একটু সমস্যা আছে। এই এখন আমি একটু শঙ্কিত আছি। আমি আজকে 2 দিন ধরে অফিসে যাচ্ছি না, বাসায় রেস্টে আছি, এবং গত সপ্তাহে আমি ঢাকার বাইরে একটা ট্যুর করেছিলাম। আচ্ছা, আপনাদের বাসায় আর কারো করোনা বা এরকম কিছু হয়নি? না, এই মুহূর্তে বাসায় আমি একা আছি, আমার ওয়াইফ এবং বাচ্চা তারা ঢাকার বাইরে আছে। আমরা ডক্টর জাকির আপনার কাছে ফিরতে চাই, আপনার যদি কিছু জানার থাকে। জি, আমরা বলছি ওনাকে, ওনার প্রশ্নটা খুবই ভালো, এবং উনি বেশ কনসার্ন এই বিষয়ে। আসলে একটু হালকা গলা ব্যথা, সাথে একটু নাক বন্ধ হওয়া, এই প্রবলেমগুলো আসলে এই মুহূর্তে, যেহেতু একটা করোনার মহামারী চলছে, সুতরাং এটা একটু প্রাইমারি সিমটম করোনা, এটা আমরা ধরেই নিতে পারি।
তারপরে ওনার একটু ট্রাভেলিং এর হিস্ট্রি আছে, হ্যাঁ, যদিও ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট করোনার পেশেন্টের কন্ট্যাক্টে কোনো হিস্ট্রি নাই, তারপরে একটু যেহেতু ট্রাভেলিং এর একটা হিস্ট্রি আছে, সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওনার এই মুহূর্তে যেটা করণীয় আমরা বলবো যে আপনি অফিসে না গিয়ে খুবই বুদ্ধিমানের কাজ করেছেন এবং বাসায় এই মুহূর্তে স্টে করেন। আর হালকা একটু গরম পানি খান, ৩ বেলা একটু প্যারাসিটামল ট্যাবলেট ৮ ঘন্টা পর, পর অথবা প্রয়োজনে ৬ ঘন্টা পর, পর এটা কন্টিনিউ করেন। সাথে একটু হালকা গরম পানি দিয়ে গার্গলিং করেন। আর নাকের জন্য একটা ডিকনজেস্ট্যান্ট নেজাল ড্রপ, যেটা আমরা অ্যান্টাজল ইউজ করতে পারি, অথবা কিছু স্প্রে আরো পাওয়া যায়, যেমন অ্যাভা স্প্রে অথবা বিকো স্প্রে। এই জাতীয় স্প্রে গুলো দুই নাকে আমরা সকালে বিকাল যদি একটু দিই থাকেন না, তাহলে নাকের যে বন্ধ আছে নাসারন্ধ্র, এটা খুলে যাবে। তবে এই যে এর সাথে সাথে একটু ওনাকে আরেকটু কনসার্ন থাকতে হবে, সেটা হচ্ছে যে তার সিমটম গুলো বাড়ে কিনা, নাকে কোনো গন্ধ চলে যায় কিনা, নাকে কোনো গন্ধ পাচ্ছে না, এরকম কোনো সিমটম আসে কিনা। যদি সেরকম কিছু আসে তাহলে ওনাকে কিন্তু করোনার জন্য যে টেস্ট আমরা করি RT-PCR ফর COVID-19, এটা দ্রুত করে নেওয়াই ভালো। তবে একটা জিনিস হচ্ছে যে ওনার যেহেতু কোমরবিডিটি অর্থাৎ ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা অন্য কোনো কোমরবিডিটি নাই, বয়স 50 র কোঠায়, সুতরাং খুব বেশি ওরিড বা উদ্বিগ্ন হওয়ার খুব একটা কারণ এই মুহূর্তে আমরা দেখছি না। কাজে আপনি একটু সতর্ক থাকেন, একটু খেয়াল রাখেন সিমটম গুলো বাড়ে কিনা। যদি বাড়ে তাহলে আপনি একটু কোভিড এর টেস্টটা করে নিয়ে আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের একটু পরামর্শ নিতে হবে। এটাই এই মুহূর্তে আপনার জন্য আমার উপদেশ। জি, ধন্যবাদ ডক্টর জাকিরুল ইসলাম। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন এর মাঝে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। রাসেল বলছি বরিশাল থেকে। জি বলুন, আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্নটি করুন। ম্যাডাম, আমার প্রায় করোনা আসার আগে থেকে, গত শীতের আগে থেকেই একটু একটু গলা ব্যথা। এর জন্য আমি ধরেন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেছি। তারপরে ধরেন অ্যামোক্সাসিলিন দিছিল আর প্যারাসিটামল দিছিল আর খাইতে বলছে আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এখন আপনার কি সমস্যা? গলা ব্যথা ছাড়া আর কোনো সমস্যা কি আছে? এরপরে আবার ভাসমান হাসপাতাল ছিল, ওই জায়গায় প্রায় মাস 3 পরে দেখাইছি, ওনারা সেফুরোক্সিন 500 দিছিল আর অ্যান্টিবায়োটিকটা আর ওই যে প্যারাসিটামল দিছিল আর গ্যাস্ট্রিকের ওষুধ দিছিল, কিন্তু তারপরেও কমে নাই। আচ্ছা, ঠিক আছে। আপনার গলা ব্যথায় সমস্যা, আপনি সেটাই বলছেন এবং অনেকদিন থেকে ভুগছেন গলা ব্যথা। আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর জাকিরুল ইসলাম। আপনি এই বিষয়ে কি পরামর্শ দেবেন? জি রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সিমটমটা আপনি বললেন যে এটা করোনা আসার অনেক আগে থেকে, অর্থাৎ গত শীত থেকে আপনার এই সিমটমটা শুরু হয়েছে এবং শুধুমাত্র গলা ব্যথা, অন্য কোনো সিমটম কিন্তু আপনি এর মধ্যে আর যোগ হয়নি এবং করোনার এই 7 মাসেও কিন্তু নতুন কোনো সিমটম আপনার আসে নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এটা আপনার হয়তো ওই সিজনাল বা শীতকালীন যে অ্যালার্জি জনিত কোনো একটা গলা ব্যথা যেটা শুরু হয়েছিল, ওইটারই কন্টিনিউশন হয়তো এখনো হচ্ছে, যেটা ইন্টারমিটেন্টলি আপনার হয়তো একটু ভালো হয় আবার খারাপ হচ্ছে। হয়তো কোনো একটা অ্যালার্জেন আছে যেটাতে আপনার একটু এক্সপোজ হলে, অ্যালার্জিতে যখনই আপনি এক্সপোজ হন তখনই এটা এই ইরিটেশনটা বাড়ে এবং সেই কারণে গলা ব্যথা হয়। এইজন্য আমি বলবো আপনাকে যে একজন ভালো, আশেপাশে আপনি যেহেতু বরিশালের একজন ভালো ENT স্পেশালিস্টকে একটু দেখান এবং আপনার অ্যালার্জি জনিত যদি কোনো টেস্ট করা লাগে তাহলে একটু অ্যালার্জেন টেস্ট করে সেটাকে স্পেসিফাই করে তারপরে আমার মনে হয় চিকিৎসাটা নিলে আপনি দীর্ঘমেয়াদী একটু রিলিফ পাবেন বলে আমি বিষয় মনে করি। তবে এই সাথে একটা জিনিস বলে রাখি যে অনেকেই কিন্তু এই গলা ব্যথা আগে থেকে আছে, নতুন করে কিছু হচ্ছে না, এটাকে মানে করোনা হিসেবে বা এর মধ্যে নিয়ে আসতে চায় না। তবে এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। হয়তো আপনার আগে থেকে একটা সিমটম ছিল, কিন্তু নতুন করে করোনার সিমটমও কিন্তু এর সাথে অ্যাডিশন হতে পারে। এইজন্য আমি আপনাকে বলবো যে আপনি প্রাইমারি মেডিসিন যেগুলো খাবেন সেগুলো খেতে থাকেন, প্লাস গার্গলিং করতে থাকেন এবং যেটা ইম্পর্টেন্ট যে অন্য কোনো নতুন উপসর্গ, বিশেষ করে করোনা রিলেটেড কোনো উপসর্গ এর মধ্যে আপনার নতুন করে আসে কিনা। যদি সেরকম কিছু আসে তাহলে আপনি দেরি না করে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের মতো আপনি চিকিৎসা নেবেন।
ধন্যবাদ ডক্টর জাকিরুল ইসলাম। এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো ইনফ্লুয়েঞ্জার সম্পর্কে। ইনফ্লুয়েঞ্জার সাথে করোনার যে সিমটমস সেগুলো কি অনেকখানি মিলে যায় কিনা, এবং এই ইনফ্লুয়েঞ্জা হলে পরে যে জ্বর এবং করোনা হলে পরে যে জ্বর আসে সেটা আসলে কতদিন থাকে, বা উপসর্গগুলো আসলে কতটা একরকম, যেখান থেকে আমরা আলাদা করতে পারবো যে এটা ইনফ্লুয়েঞ্জা বা করোনা? ধন্যবাদ। আসলে ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস জনিত রোগ। আমরা জানি যে করোনা, যেটা কোভিড এখন চলছে মহামারী, এটাও কিন্তু একটা ভাইরাস বাহিত রোগ। দুইটার সিমটমের মধ্যে আসলে ইনফ্লুয়েঞ্জা আমাদের প্রতি বছর যেটা হয়, অনেকেই আমরা ইনফ্লুয়েঞ্জাতে ভুগে থাকি, বিশেষ করে শীতের সময় বা সিজন টার্নিং এর সময় এই প্রবলেমগুলো আমাদের বেশি হয়ে থাকে। এগুলোতে সাধারণত একটু মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা অনেক সময় তীব্র মাথা ব্যথা হয়, গায়ে ব্যথা হয়, জ্বর থাকে, এবং যেই জ্বরের মাত্রাটা 101 অল্প থেকে শুরু করে ইভেন 104 পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। নাকে একটু হালকা পানি আসতে পারে, এবং এই সিমটম গুলো সাধারণত 2 বা 3 দিন পর্যন্ত পারসিস্ট করে, এবং তারপরে কিন্তু জ্বর সমস্ত সিমটম গুলো আস্তে আস্তে কমে যায়। এখন কোভিড এর ব্যাপারে আসি আমরা, যে কোভিড এর যে প্রবলেম গুলো হচ্ছে, যে আমরা দেখছি যে অলমোস্ট অন্য সিমটম গুলো একই রকমই, বাট এখানে অ্যাডিশনাল কিছু সিমটম দেখা যাচ্ছে। প্রচন্ড গায়ে ব্যথা হচ্ছে, পেশেন্টের গলা ব্যথা, ঢোক গিলতে অসুবিধা হয়, এবং পেশেন্ট কিন্তু ফ্যাটিক হয়ে যাচ্ছে। সাথে সাথে পেশেন্টের যেটা হয় যে একটু নাকে গন্ধ না পাওয়া, এই সিমটমটা আমরা খুব ডমিনেন্টলি কোভিড রোগীদের মধ্যে পাচ্ছি। এবং নিয়ার অ্যাবাউট 50 to 70% পেশেন্টই আমাদেরকে বলেন যে আমি তো 2 দিন থেকে নাকে কোনো গন্ধ পাই না, খাবারের কোনো গন্ধ পাই না, নাকেও কোনো গন্ধ পাই না। তো বেসিক্যালি এরপরেই যেটা শুরু হয় যে তার শ্বাসকষ্ট শুরু হয় একটু, এবং অক্সিজেনের মাত্রা আস্তে 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 করে কমতে থাকে, অর্থাৎ লাংস তখন ইনভলভমেন্ট হয় এবং এটা নিউমোনিয়াতে টার্ন ওভার হয়ে যায়। আমরা কমন যে ইনফ্লুয়েঞ্জা যেটাতে আমরা ভুগি, এটাতে সাধারণত কিন্তু নিউমোনিয়া হওয়াটা খুবই আনলাইকলি, এবং আমরা পাই না। এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ নাক এবং গলা, এইটুকুর মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে। কিন্তু কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিড এ কিন্তু কমনলি ফুসফুস ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, এবং নিউমোনিয়া হয়ে পেশেন্টের যত ক্যাজুয়ালিটি হচ্ছে, এটা ম্যাক্সিমামই হচ্ছে নিউমোনিয়া হয়ে, এবং এর পরবর্তী যে কমপ্লিকেশন গুলো হচ্ছে, কমপ্লিকেশন থেকে পেশেন্টের ক্যাজুয়ালিটি গুলো হচ্ছে, পেশেন্ট মারা যাচ্ছে। সো এই দুটাই হচ্ছে আপনার বেসিক পার্থক্য। আর ডিউরেশনের ব্যাপারে যদি আমরা বলি, যে ইনফ্লুয়েঞ্জা কমন যেটা, সেটা সাধারণত 3 থেকে 5 দিন ম্যাক্সিমাম, এরপরে পেশেন্ট কিন্তু দ্রুত রিকভারি করে। আর কোভিড এর ক্ষেত্রে আমরা দেখতেছি এটা একটু লং লাস্টিং, এটা ইভেন জ্বর আপনার 10 দিন বা তার প্লাস মাইনাস আরো 2-1 দিন বেশিও থাকে, এবং সাথে অন্য উপসর্গগুলো যোগ হয়ে যায়। যে কারণে পেশেন্টের একটু সাফারিংসটা একটু লেন্দি হচ্ছে, লেন্দি হয়ে পেশেন্ট আস্তে আস্তে, যেগুলো আনকমপ্লিকেটেড সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে পেশেন্ট, আর কমপ্লিকেটেড কেস হয়ে গেলে তখন নিউমোনিয়া বা অন্য কোনো সমস্যার সাথে জড়িয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক এই মাঝে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই আমরা। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। মানে গত মঙ্গলবার থেকে আমার নাজিমউদ্দিন এই খিলক্ষেত। তো হ্যালো, জি আপনি বলুন, আমি শুনছি। গত মঙ্গলবার থেকে হঠাৎ করে মঙ্গলবারই থেকে আমার জ্বর আসছে। তখন মঙ্গলবার রাত্রে মানে জ্বর আসার পরে আপনার পরের দিনে প্যারাসিটামল খাইছি, মানে নাপা একটা এক্সটেন্ডেড 3 বার। এরপর খাওয়ার পরেই শরীরটা প্রচন্ড খুব দুর্বল ছিল, উইক ছিল, মাথাটা ঘুরতেছিল। পরবর্তীতে আমি আবার বিকালবেলায় আবার এজিথ্রোমাইসিন স্টার্ট করলাম। স্টার্ট করার পরে পরের দিনেই একদিনের মাথায় এমন ভাবে গামাইছে, মানে জ্বরটা চলে গেছে, ইনশাল্লাহ এ পর্যন্ত জ্বর নাই। তো পরের দিন থেকে বুধবার থেকে মানে আমার ফ্যামিলি 4 জন সবাই মানে জ্বর আক্রান্ত হয়ে গেল আর কি। মানে জ্বর আক্রান্ত হয়ে গেল, এ পর্যন্ত রানিং। এরপর থেকে মনে করেন আমার ছেলের বয়স হচ্ছে 12 বছর, আর ওকে সেফ-3 প্যারাসিটামল মানে 8 ঘন্টা পর পর সাথে সেফ-3 দিছি, 400 mg, মানে সকালে একটা রাত্রে একটা। এর সাথে আমার এরপরের দিন থেকে ওয়াইফের জ্বর হয়ে গেল। আপনি এখন কি জানতে চাচ্ছেন স্পেসিফিক? আপনি এখন পরিবারের সবারই জ্বর হয়ে গেছে এবং আপনি তো মেডিসিন স্টার্ট করে দিয়েছেন তাদের? না, জানতে চাচ্ছি এই পর্যন্ত রানিং আমার বুধবার থেকে। আমার তো জ্বর ভালো হয়ে গেছে, আমার 4 জন ফ্যামিলি, মানে 2টা বাচ্চা এবং মানে বাচ্চা 3টে এবং ওয়াইফ সহ অলরেডি অ্যান্টিবায়োটিকটা রানিং করছি, কিন্তু জ্বরটা কিন্তু কমে গেছে। অ্যান্টিবায়োটিকটা রানিং, একটু জ্বর আসে কিন্তু প্রচন্ড নাক দিয়ে রস পড়ে, আর প্রচন্ড মানে গলায় কাশি।
কিন্তু গলা ব্যথা নাই, কোনো কিছু নাই, শ্বাসকষ্ট নাই। কিন্তু আমার তো কফ বেরেনি অ্যাজমা আছে 10 বছর ধরে। তারপরে আপনার কি খাবারের গন্ধ বা স্বাদ এগুলো কি ঠিক আছে নাকি না পাচ্ছেন না? না না, কোনো কিছু এর সমস্যা নাই। কিন্তু ওই যে বাচ্চাদের দুইটাই মনে করেন অ্যান্টিবায়োটিক রানিং, বুধবার থেকে আজকে 6 দিন ধরে রানিং। এটা কি 7 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক রানিং করব? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। জাকিরুল ইসলাম, আপনি তো শুনছিলেন সমস্যার কথা, তার পরিবারের সবারই কিন্তু জ্বর হয়ে গেছে এবং তার মেডিসিন স্টার্ট করেছে, কি করতে পারেন সেই বিষয়ে জানতে চাচ্ছিলেন। আমরা ঠিক আছে, আমরা ওনাকে বলছি যে আসলে আপনি আপনার পরে দেখেন আপনার ফ্যামিলি মেম্বার সবাই এফেক্টেড হয়েছে, তো সেই ক্ষেত্রে এবং তাদের যে সিমটম গুলো, আপনার হয়তো মাইল্ড সিমটম ছিল কিন্তু তাদের সিমটম কিন্তু অনেকেরই বেশ ভালোই আছে, অনেক কাশি আছে, জ্বর এখনো কমছে না। সুতরাং আপনাদের এই এই সিনারিও থেকে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের সবারই আসলে কোভিড-19 এর পরীক্ষাটা করিয়ে নেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে আপনারা ওষুধ যেটা শুরু করেছেন, ওষুধ ঠিক আছে, ওষুধ চলবেই। এটা অ্যান্টিবায়োটিকটা আমরা সাধারণত 7 দিনের বেশি দেওয়ার কোনো যৌক্তিকতা আসলে দেখি না, যদি না কোনো সেকেন্ডারি ইনফেকশন সেখানে না থাকে। যেমন ধরেন সেটা যদি কমপ্লিকেটেড নিউমোনিয়াতে টার্নওভার না হয়, শুধুমাত্র জ্বর, গলা ব্যথা, কাশি, এর জন্য 7 দিনের বেশি অ্যান্টিবায়োটিক দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। বরং এর সাথে প্যারাসিটামল, একটি অ্যান্টিহিস্টামিন একটা, এবং সাথে যদি আমরা একটু গার্গলিং করি, এটা দিয়ে এটা ভালো হয়ে যাওয়ার কথা। তবে আমার যেটা সাজেশন থাকবে ওনার জন্য, সেটা হচ্ছে যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই একের পর এক এফেক্টেড হয়েছে, সুতরাং কোভিড এর টেস্টটা আপনার করে নেওয়াটা খুবই জরুরি। এটাই। ধন্যবাদ। ছোট করে একটু জানতে যাবো আপনার কাছে একটি বিষয়, যে করোনা রোগীদের যে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি, সেই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে আসলে আমাদের প্রাথমিক করণীয় কি? আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে শ্বাসকষ্টটা আসলে হঠাৎ করে হয় ঠিক তা না। শ্বাসকষ্টটা একটা সিকুইলি হিসেবে আসে, এটা একটা কনসিকুয়েন্স হিসেবে কিন্তু ডেভেলপ করে। সাধারণত জ্বর, কাশি হয়, তারপরে যখন নিউমোনিয়াতে টার্নওভার হয় তখনই শ্বাসকষ্টটা শুরু হয়। এবং যেটা হয় যে ইনিশিয়ালি হয়তো হালকা একটু শ্বাসকষ্ট থাকে, সেটাকে অতটা আমরা গুরুত্ব দেই না। কিন্তু যখন এটা আমাদের যখন দেখি যে না এখন আর পাচ্ছি না, ঠিক ওই সময়টাতে আমরা অ্যাটেনশন নিয়ে আসি এই জিনিসটা। সো শ্বাসকষ্ট হলে তো ডেফিনেটলি একটাই কারণ, এই রোগে আমরা যত রোগী দেখছি এখনো দেখে যাচ্ছি, শ্বাসকষ্ট হলেই তাদের দেখি অক্সিজেন কম। সুতরাং অক্সিজেন দেওয়া, অক্সিজেন থেরাপিটা তখন আমাদের আসলে প্রেফার করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।